বিষয়টা একটু খোলসা করে বলি। এরকম নয় ব্যাপারটা যে আমি কোনো রকম প্ল্যান করে ওখানে গিয়ে পৌঁছে গেছিলাম। মানে আমার একটা প্ল্যান ছিল আগে থেকে যে আমি যাবো, সমস্ত কিছু প্ল্যান করে, এরকম তো নয় বিষয়টা। বৃষ্টি হচ্ছিল, জেঠুমনি আমাকে ইনস্ট্রাক্ট করেছিল যে আমি গুড্ডিকে ওখানে ছেড়ে আসি। আর আমাকে স্পেসিফিক্যালি নিজের গাড়িতে করেই পৌঁছে দিয়ে আসতে বলা হয়েছিল, কোনো ভাড়ার গাড়িতে নয়। আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই তারপরে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। সেই মুহূর্তে আমার পক্ষে ওখান থেকে বেরোনো অসম্ভব ছিল। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? পুরোটাই সিচুয়েশনাল, তাতে আমার কোনো হাত নেই। তার মানে কি দাঁড়ালো? আমার ব্যক্তি নিরাপত্তাটার কোনো ইস্যুই না। আমার জীবনের যে বিপদটা হতে পারতো সেটাও কোনো ইস্যু নয় তোমার কাছে। ইস্যুটা হলো আমি কেন গুড্ডির কাছে গিয়েছিলাম, কেন ওখানে থেকেছি, কেন আমি গুড্ডিকে দিয়ে মিথ্যে কথা বলেছি, সেটাই তো সব থেকে বড় ইস্যু, রাইট? মানে আমার জীবনের ঝুঁকি, আমি বাঁচলাম কি মরলাম কি এসে যায়, তাতে এগুলো কোনোই বড় কথা নয়। তাহলে শিরিন, আমার জীবনেরই যখন তোমার কাছে কোনো দাম নেই, তাহলে আর আমার সত্যি কথার তোরাই কোনো দাম থাকবে তোমার কাছে? অনুজ, তুমি যদি আমাকে সত্যি কথাটা বলতে না, তাহলে হয়তো আমি বলতাম যে তুমি খুব ভালো কাজ করেছো গুড্ডির কাছে থেকে গিয়ে। কিন্তু যখন তুমি মিথ্যে কথা বললে না অনুজ, তখন আমি বুঝতে পারলাম যে গুড্ডির সাথে তোমার সম্পর্কটা তুমি যতই অস্বীকার করো, সেটা সহজ নয়, সেটা নয়। হ্যাঁ, সহজ নয়, এটা আবার আলাদা করে বলার কি আছে? তুমি সহজ ভেবেছিলে বুঝি? তুমি এতটা সরল আমার অবশ্য কখনো মনে হয়নি শিরিন। আমি কিন্তু আমার মেয়েকে এইভাবেই তৈরি করেছি। ও সোজা কথা সোজাভাবে বললে বুঝতে পারে, আর ও বুঝতে পারে না যে মুখের আড়ালে মানুষের একটা মুখোশ থাকে। শিরিন, যা হয়েছে হয়ে গেছে। তো তুমি রাগ করেছিলে, বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে, কিন্তু এই বাড়িটাও তো তোমারই বাড়ি। আমার মনে হয় তুমি বাড়ি ফিরে চলো। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হবে, রাগারাগি হবে, অনেক ঝামেলা ঝঞ্ঝাট হবে, কিন্তু এটাকে বোধহয় বাসি করা উচিত নয়, তাই না ভাস্কর? মেয়ে বড় হয়েছে, ও যা সিদ্ধান্ত নেবে নেবে, আমি কি বলবো বল? এত সহজে শিরিন সবকিছু ছেড়ে চলে আসবে সেটা আমিও কিন্তু ভাবতে পারছি না। কারণ জীবনটা তো আর ছেলে খেলা নয়। আজকে অনুজ একটা কাণ্ড করে ফেললো হঠাৎ করে, আর শিরিন রাগ করে চলে এলো আর গেল না কোনোদিনও। এতটা ইজিলি কাউকে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি না। শিরিন নিশ্চয়ই বাড়ি যাবে, নিশ্চয়ই ফিরবে, কিন্তু তার আগে অনুজকে শিরিনের কাছে ক্ষমা চাইতে হবে। দেখো মা, ও যদি নিজে রিয়েলাইজ করে যদি ক্ষমা চাওয়ার হয় ও ক্ষমা চাইবে। তাছাড়া আমি তো বলিনি যে আমি ওই বাড়িতে যাবো না। আমি বলেছি যে যেদিন ও মন থেকে রিয়েলাইজ করে আমার কাছে ক্ষমা চাইবে আমি সেদিনকে যাব। গুড্ডিকে দিয়ে মিথ্যে কথাটা আমি বলিয়েছিলাম, এটা আমার করা উচিত হয়নি, তাই আমি সরি। চূড়ান্ত অশান্তি হবে জেনেও আমার তোমাকে সত্যি কথাগুলো বলা উচিত ছিল। এছাড়া আর অন্য কোনো কারণে কিন্তু আমি সরি বলতে পারবো না। আমার ওই একমাত্র ওইটুকুই অপরাধ। কালকে রাত্রির বেলা এটা আমার তোমাকে বলা উচিত ছিল। এটা ছাড়া অন্য কোনো কারণে আমি তোমার কাছে কিন্তু সরি চাইতে পারবো না। এটুকু ক্ষমা, এটুকু সরি বলাতে তোমার যদি মনে হয় তুমি আসতে চাও, তুমি আসতে পারো। তারপরে তোমার মনে হয় তুমি আসবে না, আসবে না। এটা ছাড়া আর অন্য কোনো প্রত্যাশা আমি তোমার পূর্ণ করতে পারবো না। তাহলে গুড্ডি এখানে আসছে না, কিন্তু আমি তো গুড্ডিকে কথা দিয়েছিলাম গুড্ডি এখানে আসবে এবং আমি গুড্ডির সঙ্গে বাড়ি ফিরবো। দাদা, একটা রিকোয়েস্ট, এত কিছুর পরে তুমি এই আবদারটা করো না প্লিজ। এটা আবদার নয়,
এটা গুড্ডির লেজিটিমেট ডিমান্ড, এবং আমারও গুড্ডির কাছে লেজিটিমেট ডিমান্ড। আবদার আর ডিমান্ডের মধ্যে গুলিয়ে ফেলো না। দেখো, গুড্ডি আমার বাড়িতে না থাকলেও গুড্ডি তো এই শহরেই থাকবে, এই পৃথিবীতেই থাকবে। তাহলে কি একদিন আমাকে এটা শুনতে হবে যে গুড্ডিকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই? তা তো সম্ভব না। তাহলে গুড্ডির অস্তিত্ব যখন কিছুতেই অস্বীকার করা যায় না, তখন গুড্ডি আমার বাড়িতেই থাক, বা এই শহরেই থাক, বা এই পৃথিবীতে থাক, তাতে কি এসে যায়? কি শিরিন, তোমার তো নিজের উপর এত ভরসা ছিল, তাই ভরসা একেবারে তলানিতে কি ঠেকেছে? তার মানে দাদা, আপনি কি গুড্ডিকে নিয়ে বাড়িতে তুলবেন নাকি? গুড্ডি তো আমার বাড়িতেই ছিল, ও থাকতে চাইলো না, তাই হোস্টেলে গিয়ে উঠেছে। তা না হলে ওর তো আমার বাড়িতেই থাকার কথা। আরে পিকলুর বউয়ের পরিচয় নাই থাকলো, আমার পাতানো মেয়ের পরিচয় তো থাকতেই পারে, সেখানে তো আর আপনারা বাধা দিতে পারেন না। গুড্ডিকে ফোন করে বলে দাও সে যেন আমার বাড়িতে পৌঁছে যায়। সে যা কথা দিয়েছে সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু তারও। আমি বলেছি এই কথাটা, এটা ওকে জানিয়ে দাও। দাদা, তোমাকে একটা অনুরোধ করছি। তুমি ওই মেয়েটাকে আসতে বলেছো, আসুক, দেখা করুক, তারপর চলে যাক। প্লিজ ওকে থাকতে বলো না। যে মেয়েটিকে আমি আমন্ত্রণ জানিয়েছি তাকে তো আমি চলে যেতে বলতে পারবো না। আশ্চর্য, সেই বা আসে কোন লজ্জায়? হ্যাঁ, তার পুরনো শ্বশুর বাড়িতে সে কি করে আসে বলো তো? যেখানে তার স্বামী রয়েছে, তার আবার নতুন করে বিয়ে হয়েছে, তার নতুন বউ আছে, এই মেয়েটাকে তুমি আবার মাথায় তুলে নাচছো। মাথায় উঠবার জন্য ও আসছে না মাম্মা, ও আসছে বাবার সেবা করার জন্য। ও বাবার প্রতি কনসার্ন, তাই আসছে। ছি 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 মিঠি, এই কথাটা বলতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোমার শ্বশুর মশাইকে দেখার জন্য তুমি আছো, তুমি এই বাড়ির বড় বউ, আমি আছি, মেজো বউ আছে, এই বাড়ির নতুন বউ আছে, ছোট বউ। তা আমরা সকলে মিলে দেখতে পাবো না? একটা বাইরের লোককে ডেকে আনতে হবে ওনাকে দেখার জন্য? কেন বড় বৌদি, এই ধরনের সেবা করার ঘটনা তো এই বাড়িতে আগেও ঘটেছে। যখন পা নিয়ে হাঁটতে পারছিলে না, তোমার পায়ে তেল মালিশ করে তোমায় দাঁড় করিয়েছিল কে? গুড্ডি। টিল ডেট, মানে এখনো পর্যন্ত ওই তো তোমাকে ওই তেলটা সাপ্লাই করে দিয়ে যায়। তোমাদের যে কি করে এত তাড়াতাড়ি জিনিসপত্র বিস্মরণ হয়ে যায় আমি বাবা বুঝতে পারি না। আমার দরকার নেই, আমি ওর থেকে আর কোনো পায়ের তেল নেব না, নেব না, নেব না, নেব না। তাতে কি হবে দিদি ভাই? তোমার পায়ের ব্যথাটাই শুধু বাড়বে তো। ওর কিন্তু কিছু হবে না, কারণ ও কোনো স্বার্থ থেকে তোমায় দেয় না। স্বার্থ নেই আবার কি? স্বার্থ একটাই, যে যে কোনো ফাঁক পেয়ে এই বাড়িতে একদম টুক করে ও ঢুকে পড়বে। কেন, এই বাড়িতে কি এমন মধু আছে যে ওকে আসতে হবে ফাঁক পেলেই? কিন্তু এর আগের বার যখন ও এসেছিল তখন তো শিরিন ওকে ডেকে এনেছিল। হ্যাঁ, আমি ডেকে এনেছিলাম কারণ আমার মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে। একটা বাচ্চা মেয়ে একা একা থাকবে, তাছাড়া ছোটবেলায় বলতো যে আমার বিয়েতেও যাবে, সেই জন্য সেই কথা ভেবে। আর আমি তো কিছু ভুলিনি, ও সব ভুলে গেছে, শুধুমাত্র পার্থক্য এইটাই। কি ভুলে গেছো? কি ভুলে গেছে? তুই এভাবে জিজ্ঞেস করছিস? আচ্ছা তুই বলতো দাদা ভাই, কেউ এভাবে আসে অন্যের সংসারে যেখানে তার ডিভোর্স হয়ে গেছে, সেই সংসারে কেউ আবার এভাবে আসে কেউ বারবার করে?